যারা নির্বাচিত সরকার তাদেরকে কী করে তাদের ব্রেন ওয়াশ করে। দেখবেন যে প্রচুর ঋণ খেলাপি লোকজন সংসদ সদস্য হয়েছে, অনেকে মামলার আসামি তারা সংসদ সদস্য। পুরান ঢাকাতে যে কেমিক্যাল গোডাউন হয় মিক্সিতে দোহাই দিতে হয়, যারা যারা শুভেচ্ছা দিচ্ছে এই গ্রুপরাই বিগত সময় বিনা ভোটের সরকার যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা বানিয়ে দিয়ে এসেছে। এখন দেখবেন সবাই আবার নতুন সরকারি দলে আসবে, এই ব্যবসায়ীরাই এই কর্পোরেটরাই তারা নতুন সরকারি দল। আপনি কোনো রাষ্ট্রে আপনি একটা হা না দিয়ে আপনি অনেকগুলো প্রশ্নের মীমাংসা চাইতে পারেন। 24-এ গণঅভ্যুত্থান হয়েছে, আবারও গণঅভ্যুত্থান হবে যদি আরেকটা ফেসিজম আসে। 1971 সালে মুক্তিযোদ্ধারা যে পাক বাহিনীকে মেরেছে সে হত্যার বিচার হবে। পিলখানার যে এখন যে রিপোর্ট, এগুলো তো অফিসিয়াল সরকারি রিপোর্ট। প্রিয় দর্শক, সিটিজেন জার্নাল সোজা কথা অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ প্রফেসর ডক্টর আদিল মোহাম্মদ খান। জনাব আদিল মোহাম্মদ খান, আপনাকে শুভেচ্ছা। দর্শকদের শুভেচ্ছা। আমরা প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ নিয়ে কাজ করেছেন, ঢাকার অনেক পরিকল্পনা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন, কাজ করছেন। সেখানে আপনার আত্মতৃপ্তি কতটুকু আসলে আপনি যে কাজটুকু করছেন? সিটিজেন জার্নালে যারা দর্শক আছে তাদেরকে বলতে চাই, আসলে দেখেন বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, যেই দেশে আপনার জনগণ, রাষ্ট্র, সমাজ আসলে এক এক সময় এক একটা তালে চলে। কিন্তু আমরা যারা প্রফেশনাল আমাদের কিন্তু একটা নির্মোহ জায়গায় থাকতে হয় যে দেশের জন্য ভালো কোনটা, শহরের জন্য কোনটা ভালো সেটা কথা বলা। তো এটার জায়গা থেকে আমরা এবং আমাদের সাথে অনেকেই এই ধরনের আন্দোলন বলেন, জনগণের পক্ষ থেকে কণ্ঠ তোলা বলেন, সেটা করে যাচ্ছে। কিন্তু আত্মতৃপ্তির জায়গায় যদি বলেন, বাংলাদেশ আসলে দিনকে দিন বাসযোগ্যতার হিসেবে যদি দেখেন, ঢাকা বাসযোগ্যতা হারাচ্ছে। এটা শুধু ঢাকার গল্প এমন না, দেশে অন্যান্য শহর, চট্টগ্রামে যান, আপনি কুমিল্লাতে যান, ময়মনসিংহে যান, অধিকাংশ শহরের তলানির দিকে দখল বাড়ছে, দূষণ বাড়ছে। আমরা হয়তো কম বেশি কথা বলেছি, কিন্তু আত্মতৃপ্তি তো তখনই হয় যখন যে আমরাও কথা বলছি, রাষ্ট্র আমাদের সাথে তাল মিলিয়ে শহরটাকে ভালো করার চেষ্টা করছে, দেশটাকে ভালো করার চেষ্টা করছে, জনগণের ভালো হচ্ছে, পরিবেশে ভালো হচ্ছে, তখন না সত্যিকার অর্থে আত্মতৃপ্তি হওয়ার কথা। কিন্তু আসলে আত্মতৃপ্তির জায়গাটা কম। কারণটা কি, আমরা একটা পর্যায়ে জনগণ যেমন হতাশ হয়ে যায় যে বারবার আন্দোলন সংগ্রাম, অভ্যুত্থান হচ্ছে, কিন্তু এখন দেখেন গণ অভ্যুত্থান হলো 1.5 বছর হয়ে গেছে, মানুষের মধ্যে হাহাকার, হতাশা, যে যেই আত্মত্যাগটা হয়েছিল একটা ভালো রাষ্ট্র বিনির্মাণে, সেই জায়গাতে আমরা যেতে পারিনি। এখন মানুষ একটা অজানা শঙ্কায় আছে। তাহলে ঠিক তেমনি এই যে প্ল্যানিং, পরিবেশ নিয়ে আমরা যারা কথা বলি। আচ্ছা, এখানে আপনাকে একটু থামিয়ে দিতে চাই, আমরা কোথায় যেতে চেয়েছিলাম আর কোথায় যেতে পারিনি সেটা যদি একটু ছোট করে বলেন। আমরা তো চেয়েছিলাম যে আন্দোলনটা তো হয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ, যেখানে আসলে সব কিছু হবে প্রত্যেকের মেরিট অনুযায়ী, এবং এক্ষেত্রে গোষ্ঠীর স্বার্থের চেয়ে রাষ্ট্রের স্বার্থ, জনগণের স্বার্থ সেটা প্রাধান্য পাবে। কিন্তু এখন যদি আমরা 1.5 বছর পরে দেখি, এখন দেখা যাচ্ছে যে আপনি যদি শুধু সংসদ সদস্য যারা নির্বাচিত হলো তাদের যদি আপনি পোর্টফোলিও দেখেন, যে দেখবেন যে প্রচুর ঋণ খেলাপি লোকজন সংসদ সদস্য হয়েছে, অনেকে মামলার আসামি তারা সংসদ সদস্য। আবার দেখেন আপনি যে সাম্প্রতিক সময় বাংলাদেশ ব্যাংকে গভর্নর করা হলো, গভর্নর করবে রাষ্ট্র থেকে ক্রাইটেরিয়া আছে, দীর্ঘ সময় গভর্নর হয়েছে, যাকে করা হচ্ছে তিনি ঋণ খেলাপি। তাহলে ঋণ খেলাপি এবং তার সার্বিক যে পোর্টফোলিও দেখেন, অন্তত মোটা দাগে জনগণ যেটা বলছে যে সে তো গভর্নর উপযুক্ত না, তাহলে তাকেই বানানো হচ্ছে। এমন অনেক মন্ত্রীদের দেওয়া হচ্ছে যাদের নামে সুস্পষ্ট চাঁদাবাজি, সুস্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং অনেকের নামে আপনার মামলার আসামি আছে। তাহলে এই যদি নতুন বাংলাদেশের এখনকার চিত্রই হয়, তাহলে আপনি আশাবাদের জায়গায় কোথায় হন? তাহলে এই আশাবাদটা মানুষ চেয়েছিল যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনে টেকসই প্রতিষ্ঠানগুলো কাজ করবে, ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক সংস্কার কতটুকু হলো। আরও গোড়ায় যান, এই যে নির্বাচনটা হলো, নির্বাচনের পরে আপনি যদি কান পাতেন, কিন্তু জনগণের মাঝে কিন্তু এক ধরনের কোয়েশ্চেন আছে যে নির্বাচনটা হলো, দিনের বেলা সব ঠিকঠাক হলো, ভোটের কাউন্টিংটা কি ঠিকঠাক মতো হয়েছে? এই কোয়েশ্চেনগুলো কিন্তু রাষ্ট্রে আছে। কেন আছে? কেন দেখেন এই নির্বাচন নিয়ে মানে বিরোধী দল যারা ছিল তারা যেমন প্রশ্ন করেছে, সরকারি দলের অনেক যারা নির্বাচিত মানে তারা বলছে যে ভোটে কারচুপি হয়েছে। কিন্তু আমরা তো দেখেছি যে আজকে সংসদে যারা প্রধান বিরোধী দল হতে যাচ্ছেন, জামাতে ইসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো রিয়াকশন হয়নি। পাশাপাশি ইলেকশনের নিয়ম অনুযায়ী যেই সময়ের ভেতরে অনাস্থা জানানোর কথা অথবা বয়কট করার কথা, আপনি যাই বলেন, বর্জন করার কথা, সেটা করেনি। তারা একটা সার্টেন টাইম পরে এসে কেন বলছে যে আসলে ইলেকশন ঠিকঠাক মতো হয়নি, কিছুটা ইঞ্জিনিয়ারিং হয়েছে? তার মানে কি, মানে এখানে কোথাও কোনো গ্যাপ আছে কিনা, আপনার কি মনে হয়? দেখেন, শুধু জামাতে ইসলাম না, আমরা তো দেখেছি যে বিএনপির কয়েকজন প্রার্থী ঢাকাতে যারা হেরেছেন তারা নিজেরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছেন। তারপর হচ্ছে আপনি রুবিন ফারহানা, তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন, তিনি তার আসনের কথা বলছেন। এরকম
ভরসা রংপুরে তিনি বলছেন। আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা হয়নি তার চেয়ে বড় প্রশ্ন ছিল এত বছর পরে নির্বাচন, এতগুলো সংস্কারের কথা বলা হলো, নির্বাচন পদ্ধতির সংস্কারে জনগণ কতটুকু আস্থায়, জনগণ ইলেকশন সঠিক হয়েছে কিনা, তো এটা কি বিএনপি জামাত বা এনসিপির কাছ থেকে তো শুনতে হবে না, জনগণ দেখবি পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ। না, সেটা তো ঢাকার সবগুলো আসনে হয়নি, সেইটাই দুই একটি আসনে সেটা যেখানে স্বচ্ছতার অভাব ছিল। রেজাল্ট পেতে একটু দেরি হয়েছে, Result সেটার পেতে- আপডেট তো আমরা পাচ্ছি না, না। আপডেট পাওয়া যাচ্ছিল না, কেন্দ্রের কোনো আপডেট আমি নিজে আমার এলাকার ভোটার হয়ে আমি এলাকার কোনো আপডেট আমি কোনো গণমাধ্যমে পাইনি যে আমার আসনে যে ফর এক্সাম্পল 200টা কেন্দ্র আছে, 10টা কেন্দ্রের পরে কি অবস্থা, 20টা কেন্দ্র। আমার তো আগ্রহ আছে। এত বড় অভিযোগ ইলেকশন সম্পর্কে ফেসবুকে আসলো, বিভিন্ন প্রার্থীরা দেখালো যে রেজাল্ট শিটে কাটাকাটি হয়েছে। ইলেকশন কমিশনের ইলেকশন হওয়ার পরে তার যে সেন্ট্রাল রিপোর্টিং যে আমাদের পুরো ইলেকশন হয়েছে, সেই ইলেকশন পরে এতগুলো কেন্দ্রের অভিযোগ এসেছিল, এতগুলো সুরাহা করেছি, এতগুলো অনিষ্পন্ন ছিল, একটা সেন্ট্রাল তো রিপোর্টিং থাকবে পুরোই ইলেকশন সম্পর্কে। এবং ইলেকশন তো শুধু রিটার্নিং অফিসার করে, ইলেকশন কমিশন স্বাধীন সত্তা, সাংবিধানিক সত্তা, তারা তো তাদের কাজ না, যেটা সুজনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শুধু স্ট্যাম্পেডের মতো ইলেকশনে স্ট্যাম্প করে দিয়েছে। ফলে এই বিষয়টা হচ্ছে যে কি জানেন, জনগণ চায় এই যে জনপ্রতিনিধি নির্বাচন করতে, সামনে যে লোকাল ইলেকশন আসবে জনপ্রতিনিধি নির্বাচন করতে থাকবো। এই জন্য ইলেকশনের স্বচ্ছতার এত গুরুত্বপূর্ণ যে এতগুলো মানুষ জীবন দিল, গণ অভ্যুত্থান হলো, যেটা কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু তার মূলে ছিল, আকাঙ্ক্ষা ছিল যে মানুষ নিজের প্রতিনিধিকে নির্বাচন করবে, তার মধ্যে কোনো অস্বচ্ছতা থাকবে না। আপনি দেখেন বিএনপির যারা লিডার তারা টকশোতে গিয়ে বলতেছে ওকে সিলেকশন করে দেওয়া হয়েছে, ওকে সিলেকশন করে দেওয়া হয়েছে, তারা অন স্পট টিভিতে বলছে তারা সরকারি দলের। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি, সরকারি দলের যেখানে লোক। গণতন্ত্র ফিরে এসেছে সেখানে হঠাৎ করে আবার দেশের সবগুলো সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হয়েছে। প্রশাসক দেওয়া হলো যে, এবং এটাকে আমরা সাংবাদিকভাবে আইপিডির পক্ষ থেকে আমরা বলেছি যে এটা তো আসলে এটা রাইট টাইম না যে প্রশাসক দেয়া, বরঞ্চ কত দ্রুত আপনি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি তৈরি করবেন। তাহলে এই যে প্রশাসক এবং স্থানীয় সরকার ইনস্টিটিউশনকে শক্তিশালী করতে হলে তো আপনাকে দ্রুত ইলেকশন দিয়ে সেখানে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত প্রতিনিধি দিতে হবে। এক্স্যাক্টলি, তাহলে সেইটা না দিয়ে আপনি কেন প্রশাসকের দিকে হাঁটলেন? এখন আবার প্রশাসক, এবং দেখেন মানে বিস্ময়কর যে এখন আবার 6 জন দেওয়া হলো, 6 জনই সরকারি দল। সরকারি দলের বাইরে কি পৃথিবীতে কোনো মানুষজন নাই? মানে আমি বলছি যে বিরোধী দল না দেন, অনেক জায়গায় অনেক যোগ্য লোক থাকতে পারে, আপনি কোনো নিরপেক্ষ এবং থাকতে পারে। মানে আরো আশ্চর্যের বিষয় হচ্ছে দু একজন প্রশাসক দেখবেন যারা ওই সংশ্লিষ্ট সংস্থাগুলোতে সারা বছর ঠিকাদারি কাজ করেন, তারা যদি এখন প্রশাসক মেয়রের চেয়ারে বসে যান, প্যারালাল চেয়ারে, সেখানে আসলে একটা বড় ধরনের ইয়ে হওয়ার স্বার্থের দ্বন্দ্ব তো আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এখানে। এই জন্য আসলে রাষ্ট্রের মানে প্রতিষ্ঠানের সংস্কার যেটা মানে আসলে মূল, যে কোনো রাষ্ট্র দাঁড়িয়ে থাকে প্রতিষ্ঠানের উপরে। মানে আপনি মানে মানুষ বদলে যাবে কিন্তু প্রতিষ্ঠান বদলাবে না। আচ্ছা, আরেকটা বিষয় জনাব আদিল মোহাম্মদ খান, আপনি বলছিলেন যে স্থানীয় সরকার ইলেকশন, সেটা হয়তো নির্বাচিত সরকার এসেছে, খুব দ্রুতই আমরা স্থানীয় সরকার ইলেকশনের কার্যক্রম শুরু হবে বলে আশা করি। এখানে একটা বড় রাজনৈতিক দল 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে যাদের কার্যকলাপ সাময়িকভাবে নিষেধাজ্ঞা সরকার দিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে যদি আপনি ইনক্লুসিভ ইলেকশন করতে যান, জনগণের সত্যিকার অর্থে প্রতিনিধি নির্বাচন করতে চান, সেখানে আসলে ওই দলের অংশগ্রহণ কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে স্থানীয় সরকার, এক নম্বর কথা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত হচ্ছে যে মার্কাবিহীন। না, এক্সিস্টিং ল যেহেতু আমাদেরকে মার্কা দিয়েছে, দলীয় প্রতীকে ইলেকশন হচ্ছে না, দলীয় প্রতীকে এখন যেটা আমাদের যে অধ্যাদেশ যেটা জারি করেছে সরকার, মানে অন্তর্বর্তী সরকার, সেখানে কিন্তু দলীয় প্রতীক তুলে দেওয়ার কথা বলা আছে। তার মানে এখন এটা যাবে সংসদে, সংসদে যদি অধ্যাদেশটা যদি পাশ হয়ে যায় তাহলে দলীয় প্রতীকটা থাকবে না। তাহলে আমরা সেটাই বলছি যে এখন সরকারের উচিত হবে, এবং গণভোটে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো সেটাকে সামনে রেখে এই যে আমাদের স্থানীয় সরকারের অতীতে যেটা ছিল দলীয় পরিচয়বিহীন, সেই জায়গাতে চলে যাওয়া। এই কারণেই যখন যদি মূল বেঞ্চমার্কটা যদি দলীয় পরিচয় নেয়, তাহলে যদি যে কোনো ইন্ডিভিজুয়াল, তার নামে যদি কোনো ধরনের মামলা না থাকে, তিনি যদি রাষ্ট্রীয় আইন কানুনের সে যোগ্য হন, তার তো রাজনৈতিক পরিচয় এখানে আসছেই না। সুতরাং সেখানে তিনি অবশ্যই জনগণের কাছে সামনে দাঁড়াতে পারবেন, তার যদি ম্যান্ডেট থাকে জনগণ থেকে ভোট দিয়ে তিনি নির্বাচিত হবে। আচ্ছা, আপনি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক মুক্ত থাকা ভালো, জি, এবং সেটাই আমরা আশা করি। কিন্তু এখন পার্লামেন্টে যাওয়ার আগ পর্যন্ত তো মানে এক্সিস্টিং যেই অবস্থা আছে সেটাই যদি ইলেকশন হয়, এবং আমরা যেটা শুনতে পাচ্ছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে ইয়েগুলো আছে, অফিসিয়াল অর্ডার বলেন বা সিদ্ধান্ত বলেন, যেটা পার্লামেন্ট ফাইনাল সিদ্ধান্ত দিবে, সেক্ষেত্রে কিছু কিছু সংশয়ের তৈরি হচ্ছে। তো সেখানে কি আপনি মনে করেন যে দলীয় প্রতীকে আবার যদি সেই ইলেকশনটা হয়, সেখানে জনগণ তার অ্যাকচুয়াল পছন্দের জায়গাটায় একটু বিচ্যুতি ঘটবে? দলীয় প্রতীকে যদি হয়
তাহলে তো আসলে সেটা সরকারকে ঠিক করতে হবে যে দলীয় প্রতীকে হলে কারা কারা সেখানে নির্বাচনের যোগ্য হবে বা হবে না। এটা সরকারি সিদ্ধান্ত, এবং সরকারি সিদ্ধান্ত দেখেন গণঅভ্যুত্থান হয়েছে খুব বেশি দিন না, তাহলে গণঅভ্যুত্থানে ইতিমধ্যে যেই চিত্রটা এসেছে, গণঅভ্যুত্থানে হা ভোট পড়েছে, জয়যুক্ত হয়েছে, আবার জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জুলাই সনদে যেভাবে হা ভোট নেওয়া হয়েছে এটার বিরোধী ছিলাম, কেননা আপনি কোনো রাষ্ট্রে আপনি একটা হা না দিয়ে আপনি অনেকগুলো প্রশ্নের মীমাংসা চাইতে পারেন না। না, তো এখানে পদ্ধতিতে সমস্যা আছে। এখানে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, মেজর হাফিজ সাহেব, যে আমরা জুলাই সনদের হার পক্ষে অবস্থান না নিলে দেশে ইলেকশন হতো না। ইলেকশন আদায় করার কৌশল হিসেবে আমরা হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, আদতে এটা বাস্তবায়নযোগ্য না। হ্যাঁ, ওনারা এই কথাটা বলার চেষ্টা করছেন, সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে রাজনৈতিক কৌশল তো রাজনৈতিক কৌশল। এখন এই কৌশলে যদি আপনি একটা ভোট হয়েছে, যেটা আমি আগেও বলছি যে হা যেভাবে হয়েছে, মানে আমি যদি বলি সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করেছি যে না, হা ভোটটা এইভাবে হওয়ার কথা ছিল না। আপনি অনেকগুলো প্রশ্ন যদি করেন, অনেকগুলো হা না হবে। যদি 4টা প্রশ্ন করেন, 4টা হা 4টা না হবে। বুঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, আমি তো তার মানে হলো আমাদের প্রক্রিয়াটার মধ্যে একটা ত্রুটি ছিল, কারণ বাংলার মানুষ নির্বাচন চায়, বুঝতে পারছেন? মানে এবং অন্তর্বর্তী সরকার একটা পর্যায়ে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, তাকে নির্বাচন না দিয়ে তার নিজের ভালোর জন্য নির্বাচন দিতে হতো। মানে এটা এমন না যে নির্বাচন না দিয়ে তারা অনন্ত সময় ধরে তারা কন্টিনিউ করতে পারতো। আচ্ছা, আমরা একটু আপনার বিষয়ভিত্তিক আলোচনায় আসি। আমরা প্রায় দেখি ঢাকা শহর বাসযোগ্যতা হারাচ্ছে, ঢাকা শহর দূষিত শহরের তালিকায় বিশ্বের 1 নম্বরে চলে আসে, বসবাসের অযোগ্য শহরের তালিকায় দুই একের মধ্যে থাকে। এই যে আমাদের খারাপের দিক দিয়ে আমরা বারবার চ্যাম্পিয়ন হচ্ছি, এতে করে আপনি মোটা দাগে আসলে কি কি বিষয় দায়ী মনে করেন? এখন একটা শহর কিভাবে বাসযোগ্য হয় এটা খুব জটিল কোনো বিষয় না। মানে পরিকল্পনার কিছু রুলস আছে, স্ট্যান্ডার্ড আছে, এর সাথে গভর্নেন্স আছে, কমিউনিটি পার্টিসিপেশন আছে, এটা দিয়ে একটা শহরকে বাসযোগ্য করা যায়। কিন্তু আমরা কেন পারিনি? কারণটা হচ্ছে যে কি, এই যে স্ট্যান্ডার্ড যেভাবে অন্য শহরগুলোতে পরিকল্পিত উপায় এবং পরবর্তীতে সেটাকে বাস্তবায়ন করা হয়, সেটা করতে গিয়ে রাষ্ট্র স্ট্যান্ডার্ডগুলোকে ভায়োলেট করেছে, এবং সেখানে স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বিজনেস গ্রুপ, অন্য যে গ্রুপ যারা ব্যবসা করে তাদেরকে প্রায়োরিটি দিয়েছে। অবশ্যই ব্যবসা এবং প্ল্যানিং কিন্তু পাশাপাশি যায়, কিন্তু কখনোই ব্যবসা প্ল্যানিংকে ডোমিনেট করবে না। প্ল্যানিংয়ের সাথে আপনি ব্যবসাটা করবেন, এবং প্ল্যানিং এর সাথে আমি ব্যবসাকে মার্জ করে নেব। সারা পৃথিবীতে ব্যবসা, বাংলাদেশে তো ছাড়া, কিন্তু আমাদের দেশে উল্টা, ব্যবসার সাথে আমরা প্ল্যানিংটাকে টুইস্ট করে করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে দেখা যায়, এই ক্ষেত্রে আবার রাজনীতিটা চলে আসে। আপনি যদি দেখেন বিগত 20-30 বছর দেখেন, শুধু গত আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগের সরকার আগে বিএনপি অন্য সরকার যারা ছিলেন, অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদরাই কি করেছে, সবচেয়ে বেশি ভায়োলেটর হয়েছেন প্ল্যানিংয়ের। তারা নদী দখল করেছেন, খাল দখল করেছেন, হকারের জন্য ফুটপাথ দখল করে হকারকে বসতে দিয়েছেন ভায়োলেট করে। হ্যাঁ, আপনার প্ল্যানিংয়ের লগুলো চেঞ্জ করে দিয়েছেন, যে প্ল্যানিংয়ের লয়ের উপরে প্ল্যানিং দাঁড়িয়ে থাকে। আপনি যদি ভূমি উন্নয়ন বিধিমালা, যেগুলো বেসরকারি আবাসন প্রকল্প, সেই স্ট্যান্ডার্ডগুলোকে বদলে দেওয়া হয়েছে। রাজুক যারা ডেভেলপমেন্ট অথরিটি, যেটা পুরো শহরের জন্য আপনার হচ্ছে প্ল্যান রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে, তাদের উপরে অযাচিত ইনফ্লুয়েন্স করা হয়েছে। সাথে ঢুকে দুর্নীতি, এই দুর্নীতি করেছে এই সরকারি আমলারা, সরকারি কর্মকর্তারা, এবং দুর্নীতি করার মাধ্যমে পুরো সিস্টেমটাকে খারাপ করেছে। যার ফলে প্ল্যানিং যে বাংলাদেশে, একটা তো ছিল যে বাংলাদেশে অনেক এলাকাতে আগে পরিকল্পনা করা হয়নি, হ্যাঁ সেটা তো ছিলই, কিন্তু যেগুলো পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনাটাতেই আমরা কি স্টিক করতে পারিনি, বিকজ অফ করাপশন, বিকজ অফ পলিটিক্যাল মেল গভর্নেন্স। এবং প্ল্যানিং একটা থিওরি আছে যে আপনি যদি একটা সমাজকে স্টেবল করতে চান, আপনি পুরো রাষ্ট্র এবং সমাজকে স্টেবল রাখার জন্য আপনি প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার হচ্ছে যে ইনক্লুসিভ হাউজিং, ইনক্লুসিভ ট্রান্সপোর্টেশন সব কিছু দিবেন, রুল অফ ল এবং রুল অফ প্ল্যানিংটা জারি রাখবেন, পুরো ডেভেলপমেন্টটা হবে একটা অংশগ্রহণমূলক, না হলে রাষ্ট্রে আনরেস্ট তৈরি হয়। তাহলে রাষ্ট্রে আনরেস্টের পেছনে এই যে আপনি যদি খেয়াল করে দেখেন গণঅভ্যুত্থানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বৈষম্য খেয়াল করতে হবে, এবং যারা গণঅভ্যুত্থানে মারা গিয়েছে অধিকাংশ কিন্তু প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ, তারা এলিট না, কারণ একটা ক্ষোভের জায়গা এখানে আছে, ক্ষোভের জায়গা আছে। তাহলে আপনি যদি মানুষকে যদি আবাসনে বৈষম্য করে রাখেন, অন্যান্য সকল পানির ক্ষেত্রে দেখবেন যে আপনি পানি পাচ্ছেন না, আবার গুলশান বনানীতে আপনার বাথটাবে লিটার লিটার পানি আছে। তাই এই যে দেখেন বৈষম্যগুলো যখন একদমই এক্সপ্লিসিট হয়ে যায়, প্রতিবাদ হয়ে যায়, তখনই কিন্তু মানুষ বিদ্রোহ করে। এই জন্য প্ল্যানিংটা এই কারণে দরকার, একটা রাষ্ট্রের সাস্টেনেবিলিটির জন্য আপনাকে প্ল্যানিংয়ের মাধ্যমে সবাই যেন ইকুয়াল না হোক, ইকুইটির ভিত্তিতে যেন সবাই থাকতে পারে,
এটা রাষ্ট্রের কিন্তু দরকার। গোটা বিশ্বেই তো কিছু শহর অভিজাত শহর থাকে, কিছু এলাকা না, অভিজাত থাকে, সেখানে একটু এটা ফ্যাসিলিটি বেশি থাকে। হ্যাঁ, থাকে তো থাকে সেখানে হয়তো লিভিং কস্ট আপনি বেশি নিতে পারেন, গভর্নমেন্ট সেখানে ট্যাক্স অ্যাডপ্ট করতে পারেন। বাট আপনি একেবারে যে মানে কিছু এলাকা এক্সট্রা প্রিভিলেজ থাকবে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। না, সেটা থাকে, আমি সেটা সেটা বলছি। থাকে। এই যে বলছি ইকুইটির কথা বলছি, ইকুয়ালিটির কথা বলিনি। ইকুইটি। ইকুইটি মানে আপনি হয়তো কাউকে হয়তো আপনি প্রচুর পানি দিচ্ছেন, কিন্তু আপনি অন্তত আপনার বাসার ট্যাপের জন্য আপনার খাওয়ার পানি, গোসলের পানিটা পান, তার বাথটবের পানিটা থাকুক আমার। কিন্তু রাষ্ট্রে যে ইকুইটি জায়গাটা, আপনি হয়তো আপনার টাকা নাই যে আপনি প্রাইভেট কার দিয়ে যাবেন, ফ্লাইওভার দিয়ে যাবেন, কিন্তু আপনার গণপরিবহনে গিয়ে যেন আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি একটা ভালো মানের বাসে যেতে পারেন। হ্যাঁ, কিছু মানুষের জন্য আপনার গণপরিবহনকে বাদ দিয়ে প্রাইভেট কার ভিত্তিক ব্যবস্থা, তখনই তো মানুষ রিভল্ট করে, মানুষ তখনই কি রাস্তায় নেমে যায়। মানুষ দেখছে যে এই রাষ্ট্রটা আমার না, এই রাষ্ট্র কতিপয় মানুষের, কতিপয় সোসাইটি। এবং একটা সময় কি হয়েছিল, আপনি গত শাসনামল যদি দেখেন, যারা এলিট কর্পোরেট অধিকাংশই একটা দলের পেছনে চলে গিয়েছিল, মনে করেছিল যে এই দলটা দীর্ঘ সময় শাসন করবে, তারা সব সরকারি দল হয়ে গেছিল। এবং দেখেন আরো ভয়ঙ্কর যে বিষয়টা বাংলাদেশে, আপনি আবার দেখেন রিভার্স ট্রেন্ড, এখন দেখবেন সবাই আবার নতুন সরকারি দলে আসবে, এই ব্যবসায়ীরাই, এই কর্পোরেটরাই তারা নতুন সরকারি দল। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে এই সরকার যখন ক্ষমতা দখল করলো, পত্রিকার পাতায় প্রতিটা পাতার প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় যারা যারা শুভেচ্ছা দিচ্ছে, এই গ্রুপরাই বিগত সময়ে বিনা ভোটের সরকার যারা ছিলেন তাদেরকে শুভেচ্ছা বানিয়ে দিয়ে এসেছিল। তাহলে এই যে ক্যারেক্টার পরিবর্তন, যারা সুবিধাভোগী তার একটা ক্যারেক্টার থাকে, তারা সবসময় কি সরকারি দল থাকে। এবং কর্মী বাহিনীর মধ্যে একটা গ্রুপ থাকবে, তারা কি আগে আওয়ামী লীগের হয়ে তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করেছে, তারা এখন নতুন সরকারি দলে ভিড়বার চেষ্টা করবে। কিন্তু সাধারণ জনগণ সে কিন্তু দিশেহারা, কেননা সে তো চায় তার একটা সুশাসন ব্যবস্থা। তার বিএনপি, আওয়ামী লীগ, জামাত বা সাধারণ জনগণের কোনো, বাংলাদেশের মানুষের অধিকাংশ সুইং ভোটার, সে চায় যে দেশটা ভালো চলুক এবং সেজন্য সে একটা শাসন ব্যবস্থা চায়। কিন্তু এই শাসন ব্যবস্থা থেকে আমরা এখন অনেক দূরে এসেছি এবং আবারও মনে হচ্ছে সেই পুরাতন প্রবৃত্তি। নাহলে একটা বিজনেস গ্রুপ, তাকে কেন পত্রিকার টাকা খরচ করে তাকে কেন অভিনন্দন জানাতে হবে? সে তার আইন অনুযায়ী বিজনেস করবে, সেটাই তার জন্য যথেষ্ট। সে নির্দলীয় থাকুক, সেটাই, যেই সরকার আসুক সেই সরকার আইনের শাসন চালালে তো আপনার বিজনেস গ্রুপের তো কোনো দলীয় এজেন্ডা বা দলীয় কোনো না। এখন আপনি যে শুধু বিজনেস গ্রুপকে বলছেন, আমরা কি আইনের শাসনে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় আসছেন ওনারা কি সেটা বিশ্বাস করছেন কিনা, নাকি না বাধ্য হয়ে করছেন? আপনি তো সার্ভাইভ করতে হবে, সেটা কি ওরকম হচ্ছে কিনা? হ্যাঁ, পার্শিয়ালি তো অনেক সময় মানুষ মনে করে যে হ্যাঁ আমাকে সার্ভাইভ করতে হবে, সুতরাং আমি স্রোতে ঘাম ভাসাই। দেখেন গণঅভ্যুত্থানে যত সন্তানেরা যারা যারা জীবন দিয়েছে, তাদের বয়স কত ছিল? 15, 16, 17, 20, 24, 25, 30 যাই থাকুক, তারা না, অনেক শ্রমজীবী মানুষ আমরা দেখেছি। এই শ্রমজীবনী মাসে এই ক্যাটাগরি সবার কথাই বলছি। তো তারা কি জীবনকে দেখেছে জাস্টিসের লেন্স দিয়ে, যে আমাকে আমার জীবনের চেয়ে বড় হচ্ছে যে কি আমার হচ্ছে যে একটা রাষ্ট্র ভালো ব্যবস্থায় চলবে। তাহলে তারা যে পরিমাণ ত্যাগ করেছে, এখন নতুন রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটা মানুষের ত্যাগ লাগবে। বিজনেস গ্রুপ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাইকেই সত্যের সাথে আপোষ করা যাবে না। আপনি যদি আবারও ভাবেন যে আমার বিজনেসে কি একটু ক্ষতি হবে, আমি স্রোতে গা ভাসাই, আমার প্রমোশনটা কি ভালো হবে কি না, আমি গা ভাসাই, তাহলে তো গণঅভ্যুত্থান, এই যে আমাদের শ্রমজীবী মানুষ সন্তানদের রক্ত বৃথা। আপনাকে কখনো কখনো কি হতে হয় জানো? ইতিহাস আপনাকে শিক্ষা দেয়। 71 শিক্ষা দিয়েছিল, 91 গণঅভ্যুত্থান শিক্ষা দিল, 24 শিক্ষা দিল। আপনি কি মানুষ থাকবেন, নাকি আপনি হচ্ছে যে শুধুমাত্র জাস্ট ভোগবাদী, আপনার ইনকাম, আপনার পরিবারটা বড় হবে? এই শিক্ষাটা হচ্ছে যে আপনার কি যে কোনো সংগ্রামটা, জুলাই বলেন বা পৃথিবীর যে কোনো সংগ্রাম, গাদার সংগ্রাম, হ্যাঁ, সব সংগ্রাম একই ল্যান্সে। আপনাকে মানুষ হিসেবে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই জাগতিক হিসেব নিকেশের বাইরে গিয়ে আপনার যে মানবিক গুণাবলী এবং এই যে সত্য এবং ন্যায়ের পেছনে দাঁড়ানোর জন্য যে শিক্ষা, যেটা দেখেন এখন রমজানের মাস, আমাদের আল কোরআন আমাদের যে শিক্ষা দেয়, আপনার হচ্ছে যে আপনার ন্যায়ের থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ন্যায় শিক্ষাটা হচ্ছে যে রাষ্ট্র গঠনের শিক্ষাটা প্রতিটা রাজনৈতিক দল, প্রতিটা মানুষ, প্রতিটা সাংবাদিক, সবার জন্যই ন্যায় থেকে দূরে থাকার শিক্ষাটা আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা দেখি যে বিশ্বের ধীরগতি শহরের মধ্যে ঢাকা অন্যতম। তো সেই জায়গাগুলোতে আবার আমাদের এই যে এখন নতুন যে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিক্সা, টেসলা, আমরা যেটাই বলি, এটার যে অবস্থা, এটা তো একটা সুন্দর সুশৃঙ্খল শহরে এভাবে কি চলতে পারে? এখন পৃথিবীর এমন কোনো শহর আছে কিনা যেখানে একটা অনিরাপদ, অবৈজ্ঞানিক বাহন হাইকোর্টের নির্দেশে নেমে যায়? কেন বলছি যে জুলাই গণঅভ্যুত্থানের পর, ইভেন গণঅভ্যুত্থানের আগেও যখন তৎকালীন সরকার প্রধান ঢাকা শহরে অটো চলবার অনুমতি দিলেন, বাংলাদেশ অন্য শহরে তো দেদারসে চলছে। এবং জুলাইয়ের পরে যখন দেখেন 1 সপ্তাহের মধ্যে হাইকোর্ট প্রথমে রায় দিল টেসলা চলতে পারবে না, অটোরিকশা, তারপর তাদের কর্মীরা রাস্তাঘাট ব্লক করে দিল, ব্লকেড হলো,
পরে আবার কোর্ট রায় দিল, চলতে পারবে। পৃথিবীর কোথাও মানে আপনি যে আধুনিক গণপরিবহন ব্যবস্থা যেখানে আছে, হাইকোর্ট এই সিদ্ধান্তটা নেয় না। আপনি তো বললেন চলতে না দেওয়ার তো উপায় নেই। হ্যাঁ, আপনি এবং যখন সরকার জি, বাধা দিতে যায় তখন একটা বড় ধরনের না, এখন দেখেন বিক্ষোভের তাহলে মুখে পড়তে টেসলাটা হয়। কেন আসলো? তাহলে একটা সরকার, আমরা যেটা বলি না যে সরকারের ধারাবাহিকতা থাকলে আপনি সিদ্ধান্তের ধারাবাহিকতা থাকে, তাহলে বিগত আওয়ামী লীগ সরকার তো টানা 3 থেকে 4 বার একই সরকার ছিল, তাহলে কেন তারা গণপরিবহন নামাতে পারলো না, মানসম্মত গণপরিবহন? এবং আমরা দেখেছি যে গণপরিবহনের জন্য ঢাকার মেয়রদেরকে হেডেড করে একাধিক জি, কমিটি হয়েছে, একাধিক সেই কমিটি কমিটি হয়েছে, হ্যাঁ। টানা মিটিং করেছে কয়েক দেখেন, বছরের পর যেই বছর, শহরে এবং সেই কমিটি খুব হাই ভোল্টেজ কমিটি হাই ছিল, ভোল্টেজ কমিটি ছিল, এবং তারা চাইলে সেখানে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আনতেই আসতে পারতো। পারতেন। দেখেন আমি এখন বলি কি, যেই শহরে মানে ঢাকার মতো জটিল শহরে যদি আমরা মেট্রো লাইন করে ফেলতে পারি, তাহলে সেই শহরে কেন আমরা বাস ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারলাম না? সেই শহরে কেন মিনি বাস বা আপনি যে মানে কমিউটার সার্ভিস, না, আমরা শুনি যে ওই বাস মালিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন তারা অনেক শক্তিশালী, তারা কি সরকার থেকেও বেশি শক্তিশালী? এক্স্যাক্টলি, প্রশ্নটা সেটা, তারা কি সরকার থেকেও শক্তিশালী? এবং দেখেন আপনি যদি জাপান থেকে যদি আপনি মেট্রোর বগি নিয়ে আসতে পারেন, তাহলে ঢাকা শহরের জন্য কি মানসম্মত বাস, কি বাস মালিকদের কাছে কাকুতি মিনতি করে বাস আবদার না করে আপনি কি বিদেশ থেকে আপনি মানসম্মত বাস আনতে পারতেন না? ঢাকা শহরে আমরা 10-20 বছর ধরে শুনি ঢাকা শহরে 4000 ভালো বাস ভালো মানের বাস নামানো হবে। একটা সরকার 15-16 বছর টানা শাসন করে গেল, আবার 1.5 বছর একটা ইন্টিরিমও ছিল, তাহলে ঢাকা শহরে কেন মানসম্মত বাস আসলো না? ঠিক না? যেমন অনেক সময় মেট্রো, একটা লাইনে মেট্রো হওয়ার কারণে উপর দিয়ে মানুষ যায়, ওই লাইনের নিচে কিন্তু বাসের কাস্টমার কমে গেছে। অবশ্যই কমে গেছে। তারপর রাষ্ট্রে যেই পরিমাণ ফিনান্সিয়াল পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, তাহলে রাষ্ট্র চাইলে বাংলাদেশে এখন থেকে 5 বছর মধ্যে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে মানসম্মত মানে আপনার বাস রুট নেটওয়ার্ক করা যায়। 5 বছরে আপনি জাস্ট জানি, রাষ্ট্র চাইলে পারে। না, আমাদের এই যে ইনার সার্কুলার রোড হওয়ার কথা ছিল, অনেকগুলো সংযোগ সড়ক হওয়ার কথা ছিল, এগুলো আমরা আসলে শুনেই আসছি, কিন্তু এই বাস রুট প্ল্যানিং এর রেশনালাইজেশনের ক্ষেত্রে যে নির্মোহ প্ল্যানিং হয় না, এবং প্রায়োরিটি ফিক্সের ক্ষেত্রে কোথায় প্রায়োরিটি দিবে এটা হয় না। প্রভাবশালীরা সেখানে প্রভাব বিস্তার করে Exactly, সে exactly. পরিকল্পনাকে বিভিন্নভাবে তারা ডাইভার্ট করার চেষ্টা করে। এবং প্রভাবশালীদের যেটা টার্গেট থাকে বা সরকারের যারা ডিসিশন মেকার, তাদের টার্গেট থাকে ইনফ্রাস্ট্রাকচার। তারা চেয়েছে যে ইনফ্রাস্ট্রাকচার বেস যত কিছু হবে সেখানে তাদের কমিশন আছে। আবার আমলারা এটা পছন্দ করে, এই কমিশনের ভাগ আমলাদের কাছ পর্যন্ত যায়। এই কারণেই তো দেখেন আমলাদের লাইফস্টাইল কি। তাহলে এই যে সিদ্ধান্ত গ্রহণে দেখেন ঢাকা শহরে গত 15-20 বছরে ফ্লাইওভার হলো, মেট্রো রেল হলো, আন্ডারগ্রাউন্ড মেট্রোর কাজ চলতেছে, অথচ আপনি এইখান থেকে মতিঝিল থেকে আপনি উত্তরা যাবেন, এয়ারপোর্টে যাবেন, একটা ভালো মানের বাস পাবেন না। না, মানে মানে তাহলে দেখেন কি অদ্ভুত বৈপরীত্য। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যেসব এলাকায় সরকারি আবাসন করা হচ্ছে, এসব এলাকায় একটা সময় খুব সুন্দর গণপরিসর ছিল, গাছপালা ছিল, একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য পাওয়া যেত। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে আবার হাইরেস করে কনক্রিটের একটা জঞ্জাল করা হয়েছে। কেন আমরা কেন এটাকে আরেকটু দূরে নিয়ে ওনাদেরকে সচিবালয় কেন্দ্রিক বা বিভিন্ন গভর্নমেন্ট অফিস কেন্দ্রিক আমরা কেন যানবাহন করে দিতে পারলাম না? তার মানে সরকার এখন তার যেই অফিসার আছে, তার যেই এমপ্লয়ি আছে, তাদের সাথে তারা পেরে উঠছে না। জি, হ্যাঁ। এবং এইটাই দেখেন এইবারে গণঅভ্যুত্থানের পরে আমলাতন্ত্রের সংস্কারটা খুব ডিজায়ার ছিল। দেখেন এখন আমলাতন্ত্রের সংস্কারের জনপ্রশাসন সংস্কার কমিটিতে কি রিপোর্ট আছে, কি প্রস্তাবনা আছে কেউ জানেও না, এটা নিয়ে আলাপ গোটা জাতি অন্ধকারে। জাতি অন্ধকারে। অথচ রাষ্ট্র কিন্তু, এখানে এই কথাটা প্রায়শই বলা হয় যে আমলাতন্ত্রের কারণে দেশে উন্নয়ন ব্যাহত হচ্ছে, এবং এই আমলাতন্ত্র সবার আগে যেটা করে সেটা হচ্ছে যে কি, যারা নির্বাচিত সরকার তাদেরকে কি করে, তাদের ব্রেন ওয়াশ করে। ঠিক আছে, এবং দেখেন এই যে গত অন্তর্বর্তী সরকার, দেখেন অন্তর্বর্তী সরকারের যে তারা যে পারফর্ম করতে পারে নাই, তারা নিজেরাও আমলাতন্ত্রের সাথে সেই আগের সিস্টেমের সাথে একাই মানে অ্যালাইন হয়ে গিয়েছিল। এবং দেখেন আমরা এত বড় গণঅভ্যুত্থানের পরে যেই অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছিল আমলাতন্ত্র থেকে শুরু করে সকল সংস্কার করার জন্য, সেই সরকারের উপদেষ্টা শেষ পর্যায়ে এসে কেন বলে যে মাইলস্টোনে যে বিমানটা বললো সেটা সচিবালয়ে পড়ার দরকার ছিল? আপনাদের বসানো হয়েছিল সংস্কার করার জন্য, আপনি ব্যর্থ এটা শোনার জন্য তো বলা শোনা হয় নাই। এবং গতকালকে আমরা দেখলাম যে একজন অ্যাডভাইজার বলতেছে বা মূল পরিকল্পনা আসতো কিচেন ক্যাবিনেট থেকে। তো আপনি এখন বলছেন কেন? আপনি 18 মাস সময় সেখানে তখন কেন ছিলেন, বললেন? আপনি তখন বললে জনগণ আপনার সাথে থাকতো। আপনি ইস্তফা দিতে যে আমি পারছি না হ্যাঁ। কিচেন ক্যাবিনেটের কারণে, কেন পাচ্ছেন না? হ্যাঁ, যে আমাদের মূল ক্যাবিনেট ফাংশন করছে না, ক্যাবিনেট ফাংশন করছে না, সেটা একটা আউটডোর জায়গা থেকে সেখানে চাপিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধান্ত। আপনি তখন বললেন না, এখন আপনি 18 মাস শেষ করে এসে বলছেন যে কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হলো। জি, এবং দেখেন এক একটা উপদেষ্টা 3টা করে মানে অধিকাংশই 3টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। এত বড় গণঅভ্যুত্থানের পরে এই দেশে সকল মন্ত্রণালয় চালানোর জন্য কি 40-50টা মানুষ পাওয়া যায়নি? বুঝতে পারছেন? এবং ওনারা ম্যাক্সিমাম হচ্ছে যে এক ধরনের আমরা যেটা দেখলাম যে এনজিও অথবা কোনো সুশীল নেতৃবৃন্দ যেখান থেকে ওনারা নিয়ে আসছেন, এর মধ্যে ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের একটা সার্কেলের বাইরে যান নাই। এখানে আসলে সকল
শ্রেণী পেশা মানুষের প্রতিনিধিত্ব হয়নি আসলে। না, হয় না, তার আপনি একটা আমার কোরাম, সাথে একটা কোরাম, একটা প্রফেসর কোটারি। আদিল, আপনি আমার সাথে একমত হবেন কিনা যে এখানে আসলে রাইট একটা কোরাম, এটা আমি কোরাম, সেটা বলার কোটারি, চেষ্টা তারাই করছি। ছিল। তারা যে যাকে চিনে, তার ভাই ব্রাদার, পরিচিত আত্মীয়, গ্রামীণ ব্যাংকের অনেকে ছিল, ঠিক না? চিটাঙ্গের জোনে দেখলাম যে অনেকে চলে আসছে, ঠিক না? কিন্তু গণঅভ্যুত্থান তো স্পিরিটটা ছিল না। এবং আমরা যখন দেখেছি যে আমলাতন্ত্র, আপনি যেটা বললেন, যেই অ্যাডভাইজার বললেন মাইলস্টোনের সেই হেলিকপ্টার বিমান এখানে সচিবালয়ে পড়লো না কেন, আমরা তো জানি যে ওনার ব্যক্তিগত যে ব্যবসার আগ্রহের জায়গা, সেই মন্ত্রণালয়ে উনি দায়িত্ব পালন করেছেন, এমন কথাও তো আমরা শুনি। তাহলে আসলে আমরা কি জি, কারোর এরকম উপর অনেক ভরসা রাখতে পারবো না? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এরকম আমরা দেখেছি মন্ত্রণালয় পেয়েছে। আমরা ইভেন আমরা তো নিজেরা পান্থপঞ্জ নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছি যে একটা এক্সপ্রেসওয়ের লাইন চেঞ্জ করা নিয়ে। আমরা দেখেছি কত সরকার কত রিজিড ছিল, আমাদের সাথে একবার আলোচনা করার মতো সৎ সাহস তারা দেখাতে পারে। গত 10 বছর আগেও এই পান্থপঞ্জ পার্কে কি সুন্দর কি গাছ, সুন্দর একটা পাখির পরিবেশ ছিল, পাখির কলরব, কিচিরমিচির ডাক আমরা শুনতাম সেখানে। কিন্তু তাহলে দেখেন, তাহলে এই যে পরিবর্তন যেটা বলছি, যে পরিবর্তন তো হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে ফার্মগেট আনোয়ারা পার্কটা চলে আনোয়ার গেল। পার্ক, জি আনোয়ার পার্কটা, সেটা এতদিন পর্যন্ত সেটা জনগণের জন্য ব্যবহার উপযোগী হয়নি। আর দেখেন এই সরকার এই পান্থপঞ্জ পার্কে তারা যেটা বলেছিল যে পিপিপি প্রজেক্ট, সরকারি প্রজেক্ট, এটা কোনো পরিবর্তন করা যাবে না, লাইনে একটু হাত দেওয়া যাবে না, কোনো এডিট চলবে না। অথচ তারাই কি করলো, বিআরটি প্রজেক্ট, গণমানুষের প্রজেক্ট, যেটা গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসার কথা ছিল, সেটা তারা স্থগিত করে দিল। মানে একই সরকারের দ্বৈত নীতি। মূল বিষয় কেন সড়ক ভবনের এখানে এসে কিন্তু এক ধরনের ইয়ে হয়েছে, রাস্তা জি জি মহাখালীতে যেটা জি জি সেটা একটু আঁকাবাঁকা হয়েছে। আমরা পুলিশ প্লাজায় যদি দেখি, সেখানে হাতির ঝিলের রাস্তাটা ওইভাবে আপনি আঁকাবাঁকা করলেন, বাট একটা পার্ক রক্ষা করার জন্য আপনাকে একটু জি মডিফিকেশনের জন্য আলোচনায় বসতে, তারা বসার সৎ সাহস দেখায়। এবং আমরা দেখেছি যে আপনারা দীর্ঘ সময় সেটা নিয়ে আন্দোলন করেছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম এত মাস ধরে মানে ফিজিক্যালি ঢাকার মতো দূষিত শহরে তাঁবু টানিয়ে থাকা, এটা অবিশ্বাস্য ঘটনা। আরেকটা বিষয় হচ্ছে মধুমতি মডেল টাউন নিয়ে আমাদের উচ্চ আদালত সেখানে রায় দিয়েছে স্ট্রাকচার হবে না, ফ্ল্যাট ফ্লো জোন, প্লাবনভূমি। তো এর মধ্যে আপনাদের ড্যাব 2016 থেকে 2035 যেই ডিটেল এরিয়া প্ল্যান আপনারা ফাইনাল করেছেন, এখানে আসলে ওই জায়গাটাকে কিভাবে আপনারা মার্ক করেছেন? দেখেন, মধুমতি মডেল টাউন এই সরকারের আমলে কি অবমুক্ত হয়েছে? অন্তর্বর্তী সরকার, কোনো পলিটিক্যাল সরকার না। তারা মাঝে দুই একবার কিন্তু আমরা দেখেছিলাম পত্রিকায় নোটিশ দিয়েছিল, কিন্তু আর কোনো কাজ হয়নি। মধুমতি মডেল টাউনে আমি তো যেহেতু জাহাঙ্গীরনগরে শিক্ষকতা করি, প্রতিদিন গেলে দেখি কীভাবে মধুমতি মডেল টাউন তার আশেপাশের এলাকায় প্লাবনভূমিতে প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হচ্ছে। এখন সেই ডেভেলপমেন্ট আপনার এর জন্য জানিয়ে রাখতে চাই, সাভার পৌরসভা থেকে স্ট্রাকচারাল অনুমোদনও পাচ্ছেন, দোতলা অনুমোদন নিয়ে 3 তলা করা হচ্ছে। তো মধুমতি মডেল টাউনের বিষয়ে আপনারা একটা কনক্রিট সিদ্ধান্তে আসতে পারলেন না? দেখেন, সিদ্ধান্ত তো রাষ্ট্র দিয়ে দিয়েছে, হাইকোর্ট তার আপিলের ডিভিশন থেকে সিদ্ধান্ত শেষ। মানে দেখেন, রাষ্ট্র যখন অকার্যকর হয়ে যায় তখন কি হয়, সর্বোচ্চ পর্যায়ে আপনার হাইকোর্ট সবচেয়ে বেশি অ্যাপেক্স বডি, আপিল বিভাগ সর্বোচ্চ রায় দিয়েছে, এটা অবৈধ, এটা ভেঙে ফেলতে হবে। তারপরে কাজ আসে রাষ্ট্রের উপরে। এখন যখন মানে এটা দেখেন আরও বিস্ময়কর, ব্যবসায়ীরা এখন দেখেছে যে হাইকোর্টের রায়ের পরে বছরের পর বছর এই রায় এক্সিকিউট হয় না, এবং সেখানেই ব্যর্থ রাষ্ট্র আমরা কখন বলি, যখন কোর্টের রায় এক্সিকিউট হয় না তখনই রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। এই রাষ্ট্র ব্যর্থ হতে অভ্যুত্থান হয়েছে, এবং অভ্যুত্থানের পরে আপনি রাইটলি বলেছেন মধুমতি মডেল টাউন সে আগের মতনই চলছে। আমরা বারবার বলছি না যে মানুষের যদি আপনি কান পাতেন, মানুষের মধ্যে কিন্তু হতাশা এই কারণ যে অন্তর্বর্তী সরকার, গণঅভ্যুত্থানের সরকার, এত ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে তো কোনো সরকার আসেনি, কিন্তু তারা কম্প্রোমাইজ করেছে, এবং সবার আগে তারা ব্যবসায়ীদের সাথে কম্প্রোমাইজ করেছে। আপনি ড্যাপের কথা নিয়ে এসেছেন, ড্যাপ সংশোধন নিয়ে আমরা কি পরিমাণ ফাইট করেছিলাম, যে ড্যাপ সংশোধন যেটা করেন যৌক্তিক সংশোধন, এবং যেটা মানুষের জন্য, আপনি করেছেন বিজনেস ইন্টারেস্টের জন্য, ডেভেলপারদের জন্য, এবং অভিযোগ কিভাবে সেটা একটু ক্লিয়ার করবেন কি? হ্যাঁ, এবং তারা যেই ঢাকা শহর, আপনি অবাধ যোগ্যতার কথা মাঝে আলাপ এনেছেন, যেই ঢাকা শহরে ইতিমধ্যে ধারণ ক্ষমতার আপনার 3-4 গুণ বেশি জনসংখ্যা থাকে, সেখানে আপনি ড্যাম সংশোধন করে আরও ডোয়েলিং ইউনিট বাড়ানো, সেটা স্পষ্ট হচ্ছে যে আপনি এখানে জনঘনত্ব আরও বাড়িয়ে অবাধ যোগ্যতা চূড়ান্ত নিয়ে যাবেন। এবং এটা করলো এমন সরকার, যেই সরকারের মধ্যে যারা পরিবেশ নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনার গণমাধ্যমের বা গণমানুষের পাশে তারা এমন মানুষরা ছিলেন। এবং আমরা শুনেছি এই সরকার, আমি তদন্ত করতে বলবো, অনেক আমরা যেটা শুনেছিলাম যে এর পেছনে অবৈধ লেনদেনের বিষয় আছে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, এই তদন্তের পেছনে কারো জড়িত এবং এর মানে সত্যি কারোর থেকে কোনো লেনদেন হয়েছে বা হয় নাই, এটা যেন তদন্ত করে বলা হয়। না, তো ডিটেল এরিয়া প্ল্যান 2016 থেকে 35 যেটা হয়েছে, সেখানে তো আপনি সরাসরি জড়িত, আপনি ছিলেন, আপনি তো সেটার মানে পরিকল্পনা প্রণয়নের সাথে আপনি ইনভলভ ছিলেন। সেখানে আপনার কি কোনো দায় আছে কি? আমি স্পষ্ট করে বলি, এখানে আমি ঢাকার যে ডিটেল এরিয়া প্ল্যানের যে ডেনসিটি জোনিং, সেটার জন্য আমরা যে ইনিশিয়ালি প্ল্যানটা দিয়েছিলাম, সেই প্ল্যানটা তৎকালীন সময়ে আপনার হচ্ছে যে যারা যে সেই সরকার ডেভেলপারদের আন্দোলনের মুখে সেই ডেনসিটি জোনিং সেই পুরো কনসেপ্টে বাতিল করে দেয়। এবং তারপরে
আমাদের কাছে কোন সরকার? মানে আওয়ামী লীগ সরকারের সময় আচ্ছা। তখন আন্দোলন করে যে ডেনসিটি জোনিং এ হাইট ভিত্তিক ডেনসিটি জোনিং এবং বিভিন্ন এলাকার জন্য ডেনসিটি ক্যাপ, এটা তারা মানবে না। এবং তখন যে অংশটা ছিল, যখন সেটা সরকার সেই অংশটাকে পুরোপুরি বাতিল করে দেয়, তারপর থেকে এই প্ল্যানের প্রিপারেশনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমার কোনো সম্পৃক্ততা নাই। আপনারা কি এই বিষয়টা পরিষ্কার করেছিলেন যে আপনাদের দায়িত্বের মধ্যে কি ধরনের ব্যাঘাত হচ্ছে এবং আপনাদের সুপারিশ কিভাবে ভায়োলেশন হচ্ছে? আমরা বলেছি, সরকারকে বলেছি কেন দরকার, এবং পরবর্তীতে যখন হাইট জোনিং থেকে সরকার চলে আসলো, তারপর থেকে তো আমরা আর আমি ব্যক্তিগতভাবে তো এইটার যেটার আসার জায়গাটা সেটাই যখন হলো, সেখান থেকে তো আমরা পরবর্তীর সাথে সম্পৃক্ত ছিলাম না। বরঞ্চ তখন আমরা সরকারকে বলেছি যে এইটা আপনারা যে পুরাতনভাবে ফার পদ্ধতিতে গেলেন, এই ফার পদ্ধতিতে যাওয়ার কারণে এই রাষ্ট্রের কী কী ধ্বংসযজ্ঞ হবে, এবং সেটা আমরা এমনকি সচিব থেকে শুরু করে উপদেষ্টার সাথে শুরু মন্ত্রী সবাইকে আমরা বলেছি যে আপনারা যে রাস্তায় হাঁটছেন, যেভাবে করছেন, এটা কেন আধুনিক নগর পরিকল্পনার সাথে সাংঘর্ষিক। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে বন্যাপ্রবাহ এলাকার সংজ্ঞা চেঞ্জ করে ফেলা হয়েছে আপনাদের পরবর্তী ডেপ সুপারিশে। ফ্লাড ফ্লো জোনটা ছিল, এই ফ্লাড ফ্লো জোনটা একটা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য এটার পুরো সংজ্ঞাটাই চেঞ্জ করে ফেলা হয়েছে। এই ব্যাপারে আপনার আসলে বক্তব্য? এইটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি বক্তব্য যে ফ্লাড ফ্লো জোনের কোনো পরিবর্তন করা যাবে না, এবং যখন ডেপের বিধিমালাতে এবং সেই পরিবর্তনটা তো হয়েছে এবং আপনাদের প্রণীত আপনাদের দ্বারা যে সৃষ্টি হয়েছে সেটা তো আমি ডেপ প্রণয়নের সাথে তো আমি ছিলাম না ওই অংশে, এবং সেই অংশে যারা তৈরি করেছে তাদেরকে আমরা আমার সিগনেচারে লিখিতভাবে আমরা দিয়েছিলাম বিআইপির পক্ষ থেকে যে এই ড্যাপের ফ্লাড ফ্লো জোনের পরিবর্তন করা যাবে না। আমরা বারংবার বলেছি, রাজুকের মিটিংয়ে বলেছি, অ্যাজ এ ইনস্টিটিউট, অ্যাজ এ পরিকল্পনাবিদ আমরা বলেছি, এবং আমরা লিখিতভাবে বারংবার বলেছি, এবং দুঃখজনক বাস্তবতা হচ্ছে এটা হয়েছিল, এবং পরবর্তীতে হওয়ার পরেও এটা আমরা চেঞ্জ করার কথা বারংবার মিটিংয়ে বলেছি, লিখিত দিয়ে বলেছি। অন্তত এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা সাধুবাদ জানাই যে এই ফ্লাড ফ্লো জোনের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা পরিবর্তন করা হয়েছে, কারণ এটা একটা ড্যামেজিং একটা বিষয় ছিল। কেননা বাংলাদেশে আপনি বলেন মানে ছোট পরিবর্তনটাকে পরবর্তীতে বড় করে ফেলা হয়। এই যে ছোট্ট একটা পরিবর্তন, এইটার সুযোগ নিয়ে কিন্তু বাংলাদেশে আপনি অনেক বড় পরিবর্তন হতে পারে। হ্যাঁ, ওই সংজ্ঞাটা পরিবর্তন হওয়ার পর আমরা দেখেছি নিম্নাঞ্চলে যেসব আবাসন ব্যবসায়ীগুলো ছিল, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ছিল, তারা বিভিন্ন ব্লক ওয়াইজ অনুমোদন পেয়ে গেছে রাজুক থেকে। এক্স্যাক্টলি, তাহলে তো আমরা ধরেই নিতে পারি যে সংজ্ঞা পরিবর্তন হয়েছে শুধুমাত্র নিম্নাঞ্চলে বেসরকারি আবাসন ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার জন্য। আবাসন ব্যবসায়ীদের এই যে সুবিধা দেওয়ার জন্য যে বিষয়গুলো আছে, এই সেসব এলাকাতে এখন যেমন এই সংশোধন করে সেসব এলাকাতে আপনি ফার ডয়েলিং ইউনিট বাড়িয়ে দিচ্ছেন, সবই তো আসলে বাংলাদেশে আমরা ওই যে বললাম না আমলাতন্ত্রের ভেতরটা, এমনকি রাজুক দেখেন, হ্যাঁ, এর ভেতরে কিন্তু আপনার অনেক এলিমেন্ট কাজ করে। এই যে আমাদের অনেক কৃষি জমি এখানে রক্ষা হলো না। কৃষি জমি যেমন আমরা বলেছিলাম, দেখেন কৃষি জমিতে আপনি বলছেন যে আংশিকভাবে অনুমোদন বা আপনি ছোট্ট একটা ডয়েলিং ইউনিট করতে দিবেন, আপনি ছোট্ট ডয়েলিং ইউনিটের নাম দিয়ে যে আপনি আরো অনেক বড় একটা হাউজিং কমপ্লেক্স করবেন না, হ্যাঁ, আপনি একটা ছোট্ট রিসোর্টের নাম দিয়ে যে আপনি বড় রিসোর্ট করবেন না, এটা গ্যারান্টি কে দিবে? এই জন্য প্ল্যানিংয়ে কি হয়, বাংলাদেশের মতো জায়গায় যেখানে গভর্নেন্স অতি দুর্বল, সেখানে প্ল্যানিংয়ে আপনার হবে যেমন স্ট্রেট, যেটা একদম দেখা যাবে, যেমন আপনি হাইট জোনিং দেখা যায়, আপনি এখানে 10 তলা বেশি করতে পারবেন না, 6 তলা বেশি করতে পারবেন না, এটাই সবচেয়ে বেশি কার্যকর ছিল। এই জন্য বাংলাদেশে হাইট জোনিংটা সবচেয়ে বেশি কার্যকর ছিল এবং হয়েছে। কিন্তু আপনি যখনই এখানে আপনি ইফ বার্স রেখে দিবেন, কিছু করা যাবে কিছু করা যাবে না, তখনই দেখবেন যে এটার সুযোগ নিয়ে মিক্সড ইউজ, যেমন আমাদের একটা বড় একটা প্রতিবাদের জায়গা ছিল মিক্সড ইউজের নাম দিয়ে আপনি বলবেন ছোট্ট কুটির শিল্প করা যাবে, সেই কুটির শিল্পের নাম দিয়ে সেখানে একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখেছি সংবাদপত্র বিক্রয় কেন্দ্রের নাম দিয়ে ফুটপাত দখল, সেখানে পরে বিভিন্ন ধরনের দোকান বসেছে। আচ্ছা, আরেকটা বিষয়, সিটি কর্পোরেশন অনেক সময় দেখা গেল যে তাদের যারা একটি বাসযোগ্য শহরের নিশ্চয়তা দেবে, তারা বিভিন্ন ধরনের দখলে চলে যায় বা আইনের ব্যত্যয় ঘটিয়ে কাজ করে। আমিনবাজার ল্যান্ডফিল করতেছে, আমিনবাজার ল্যান্ডফিলের বিষয়টা আপনি জানেন। সেখানে তো আমরা জানি যে এটা একটা প্লাবনভূমি উল্লেখ আছে ডেপে। সেক্ষেত্রে কর্পোরেশন নিজেই যদি আইন না মানে, সেটাকে আপনি কিভাবে দেখবেন? তখন আমরা বলবো যে ধরনী দ্বিধাহীন, কেননা কর্পোরেশন যার কাজ হচ্ছে স্থানীয় সরকার জনগণের সুখ দুঃখ বুঝবে, সেই আপনার ফুটপাত দখল করে দিয়ে মানে বিভিন্ন কিছু করছে, তাহলে কর্পোরেশনের চরিত্রটা কোথায়? এবং দেখেন এটার পেছনে তা হচ্ছে যে আপনি জনপ্রতিনিধি যখন আমরা বলি, সে যখন জবাবদিহিতার ঊর্ধ্বে থাকে, তাকে যখন মানুষের সামনে দাঁড়াতে হচ্ছে না, মানুষকে ফেস করতে হচ্ছে না, তখনই কিন্তু এই ধরনের একটা দুর্বৃত্তায়ন হয়। আপনার মেয়র তো আমরা দেখেছি যে গত 1.5 বছরের মশক নিধন কার্যক্রম একেবারে ভেঙে পড়েছে। এই মুহূর্তে ঢাকার বাসাবাড়ি অফিস আদালতগুলোতে বসা যাচ্ছে না, মশার অত্যাচার। তো সেটার তো খুব বেশি উল্লেখযোগ্য পদক্ষেপ আমরা দেখছি না। আমরা শুনছি স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন, সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় ওনারা বলছেন যে আমরা ব্যবস্থা নিব। আসলে এখানে
আপনার কি মনে হয় যে আমাদের এই মশক নিধনের ক্ষেত্রে আমাদের গবেষণা, আমাদের ওষুধ কেনার প্রক্রিয়া এবং সেটা ইমপ্লিমেন্টেশন, এই 2-3টা ধাপে কোনো ধরনের গ্যাপ আছে কি আপনার মনে হয়? আসলে পুরো প্রক্রিয়াটাই আসলে সেই অর্থে পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত না। মানে পরিকল্পনার এখানে বিষয় আছে, আবার বিজ্ঞানসম্মতও বিষয় আছে, যেগুলো পরিকল্পনার কথাটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনি সরকার কি এটা নিয়ে কোনো রিসার্চ করে? না, ওই অর্থে মানে আপনি ওই অর্থে কম্প্রিহেন্সিভ কোনো রিসার্চ দেখবেন না। যেটা মন্দের ভালো হয়েছে, আগে কর্পোরেশনগুলোতে মশক নিয়ে কাজ করে, তারপর প্রাণীবিদ্যা নিয়ে কাজ করে এরকম লোক ছিল না। এখন কিছু কিছু দুই একটা পদ, কিন্তু আপনি দুই একটা পদ দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, ঠিক না? যে আপনাকে পুরো সিস্টেমটাকে তৈরি করতে হবে, যেখানে প্ল্যানিং, আপনার মশা মারার বিদ্যা, ম্যানেজমেন্ট, যেখানে মশা কম হয় সেই বিদ্যা, টোটাল গভর্নেন্স, এনফোর্সমেন্ট, পুরোটা একটা মানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে প্রক্রিয়ার হবে। মধ্য দিয়ে যেতে হবে। সেটা নিয়ে কোনো আলাপ নেই। হ্যাঁ, আপনি কর্পোরেশনের সাথে আলাপ করলে বুঝবেন যে হ্যাঁ, আগে তো আমার মশা নিয়ে কাজ করে মানে সেরকম বিজ্ঞানী ছিলেন, এখন বিজ্ঞানী আছে। কিন্তু ওই একটা বিজ্ঞানী তৈরি করা বা ছোটো জাস্ট গবেষণা করে এটা না, ওটা হচ্ছে পুরো যে কম্প্রিহেনসিভ সিস্টেম, প্ল্যানিং, বিজ্ঞান, কমিটি, এঙ্গেজমেন্ট, এনফোর্সমেন্ট, এই যে 4টা বিষয়ের যে সমন্বয়, এই সমন্বয় নিয়ে আমরা দেখিনি যে সরকার খুব বেশি কাজ করেছে। আচ্ছা, এখানে কি বাজেটের ঘাটতি বা কমতি এরকম না, কিছু মনে হয় বাজেটের আপনার? ঘাটতি নিয়ে কেউ কথা, এমনকি কর্পোরেশনও বলে না বাজেটের ঘাটতি, বরঞ্চ বাজেট, হ্যাঁ মানে আমাদের সরকার তো এখন বাজেট দিতে প্রস্তুত আছে, কিন্তু মূলত সেই বাজেটের মানে সদ্ব্যবহার এবং পুরো প্রক্রিয়াটা বিজ্ঞানসম্মত হচ্ছে কিনা এবং পরিকল্পনা এখানে যুক্ত আছে কিনা, এই জিনিসটা নিয়ে আমাদের মনে হয় কাজ করা উচিত। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের তো বর্ষা চলে আসতেছে, তো ঢাকায় যে জলাবদ্ধতার একটা বিষয়, ওয়াটার লগ, এটা তো মানে একেবারে অসহনীয় পর্যায়ে চলে যায়। এমন অবস্থা হয় কোনো কোনো সড়কে 12 ঘন্টা পানি স্ট্যাগনেন্ট থাকে। বিশেষ করে আপনি যদি গ্রিন রোডটা খুব সাফার করাচ্ছে। তো এই ওয়াটার লগে অনেকগুলো টাকাও খরচ হয়েছে, শত শত কোটি টাকা খরচ হয়েছে। ওয়াসা যখন সিটি কর্পোরেশনকে দায়িত্ব হ্যান্ড ওভার করলো, আমরা মনে করেছিলাম যে না, এবার হয়তো আরেকটু বেটার কিছু হবে, সেটাও হচ্ছে না। সেখানে সরকার থেকে ব্যাপক পরিমাণ বাজেট দেওয়া হয়েছে, তারপরও আসলে আমাদের মুক্তি মিলছে না। আপনি এখানে আসলে কি দুর্বলতা মনে করেন? আমাদের ড্রেনেজ সিস্টেম এখানে কোথায় ঘাটতি আছে? আসলে ঢাকার ড্রেনেজ এবং খাল যদি আমরা দেখি, আপনি দেখবেন যে ঢাকা যেখানেই যান, অল্প কয়েকটা ভালো খাল বা ভালো লেক বাদে সবই ভাগাড়, মানে ভাগাড়ের মতো। খালগুলোর মধ্যে উপচে পড়া ময়লা আবর্জনা ক্লগিং হয়ে আছে, ড্রেনগুলোতে অধিকাংশ কাভার ড্রেন। এই ড্রেনের নিচে যে কী পরিমাণ ময়লা জমে আছে, প্লাস্টিক জমে আছে, কেউ জানেও না। হ্যাঁ, এগুলোকে প্রবাহ তৈরি করার মতো সেই অর্থ উদ্যোগ নাই। পুরো সিস্টেমটাই হচ্ছে যে আনম্যানেজেবল জায়গা। এটা একদিনে হয়নি, দীর্ঘ সময় ধরে হয়েছে। আগের যে ওয়াসার যে ড্রেনেজ মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানটা না করেছে, আপডেটিং না করেছে বাস্তবায়ন। তাহলে আপনি আপডেটও করলেন না, বাস্তবায়ন করলেন না, তাহলে কি বিচ্ছিন্ন সে আগের মতো বিচ্ছিন্ন দু একটা খালের ময়লা পরিষ্কার? কিন্তু ওয়াসা তো নিয়মিত টাকা খরচ করে যাচ্ছে, নিয়মিত টাকা খরচ বিভিন্ন করছে। প্রকল্প দিয়ে তারা বাস্তবায়ন করছে। তো সেই মাস্টার প্ল্যানটা একবার এক্সিকিউট করে তারপর মাস্টার প্ল্যানটা ধরে কাজ করলে সেখানে অসুবিধা কোথায় ছিল? না, সেইটাই এখন 2016 সালে যে মাস্টার প্ল্যানটা হয়েছিল, এটা 20-25 বছর মেয়াদী মাস্টার প্ল্যান ছিল। সেটাকে কেন আমরা ডিজোন করলাম? ডিজোন করলে সিটি কর্পোরেশন নিজের মাস্টার প্ল্যান তৈরি করতে পারলো না এত বছরে, ঠিক না? দুইটাই জি। মৌলিক প্রশ্ন। আর যদি মাস্টার প্ল্যান থাকলে আমি কিভাবে টাকা খরচ করছি, এই টাকা খরচ করাটা কি আদৌ আমার কোনো কাজে আসছে কিনা? কিন্তু আপনি দেখবেন যে বাইরের দেশে এই পুরো আপনি বলতে পারবেন যে আপনার এত মিলিমিটার বৃষ্টিপাত হলে এই শহরে কোথায় কোথায় জলাবদ্ধতা হবে। হ্যাঁ, তো এটাকে আপনি পুরোটা সেইভাবে কিন্তু আপনি ইন্টেলিজেন্স এবং বিজ্ঞান এবং প্ল্যানিংকে একত্র করার সুযোগ আছে। আমরা যদি সেই জায়গায় না যাই, আমরা যদি এবং এর সাথে যদি আমরা কমিউনিটিকে এঙ্গেজ না করি, তাহলে আমাদের কোনোদিন সমাধান হবে না। এই যে নতুন যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বলেছেন 180 দিনের কর্ম পরিকল্পনা নিয়ে এগোতে চান। সেখানে দেখতে চান কারা পারফর্মিং মন্ত্রী, কারা নন পারফর্মিং। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা প্রথমে মেগা প্রজেক্ট বা মানে সিভিল ওয়ার্কসের চেয়ে আপনি ব্যবস্থাপনাগত এবং মানে গভর্নেন্সগত আপনি জায়গায় গুরুত্ব দেন। আপনি দেখেন যে কারা হকার থেকে চাঁদা নেয়, অনেকাংশ পলিটিক্যাল লোক। তাদের যদি আপনি বোতলবন্দি করতে পারেন, তাকে ফ্যামিলি কার্ড দেন, আইনশৃঙ্খলা বাহিনীর একটা অংশ আছে, আইনশৃঙ্খলা বাহিনীর অংশ আছে, তাহলে আপনি ফ্যামিলি কার্ড, আপনার দলের যদি কেউ সত্যিকার অর্থে দুস্থ থাকে, যে চলতে পারে না, তাকে আপনি ফ্যামিলি কার্ড দেন, তাকে টাকা দেন। তাহলে সে যেন অন্তত ফুটপাতে এসে চাঁদাবাজি করতে না আসে, সে যদি দুর্নীতি করে টেন্ডারবাজি করে এসে সে খারাপ মানের প্রকল্প করতে না আসে, খারাপ মানের ড্রেন, খারাপ মানের রাস্তা বানাতে না আসে, ঠিক না? তাহলে আপনি না। গভর্নেন্স এখানে আবার আমাদের একটু তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা যখন দেখেছি সরকার তার এক ধরনের ডিএস এবং অফিসারদের গাড়ি ঋণ দেওয়ার একটা ব্যবস্থা করেছিল, সুদমুক্ত গাড়ি ঋণ। তখন তাদের আমরা ভেবেছিলাম তাদের ড্রাইভারদের যে মেনটেনেন্স, সেটাও দেওয়া হয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম যে তাহলে হয়তো প্রশাসনে করাপশন কমে যাবে। আপনার কি মনে হয় যে এতে আমাদের খুব বেশি লাভ হয়েছে? এটা হয় নাই। প্রথমত
আপনি দেখেন ডিএস এভাব লোকদেরকে, ওই যে আমি বলছিলাম গণপরিবহনের সাথে লিঙ্ক আছে, আপনি একটা রাষ্ট্রকে কি গণপরিবহন ভিত্তিক চালাবেন নাকি ডিএস রয়েছে ভিত্তিক তাকে সরকারি গাড়িতে চলতে হবে? মানে একজন অধ্যাপক হয়ে আমি যদি প্রতিদিন সরকারি, আপনার কি মনে হয় যে 500 টাকার একটা ফ্যামিলি কার্ড বা 5000 টাকার একটা ফ্যামিলি কার্ড যে মাসে 3 লাখ টাকা চাঁদাবাজি করছে ফুটপাত থেকে, তাকে আপনি 5000 টাকার একটা ফ্যামিলি কার্ড 6 মাসের জন্য দিলেন, তাতে আপনার খুব বেশি লাভ হবে? 3 লাখ টাকা চাঁদাবাজি ভাগ সবাই পায় না, হয়তো বড় নেতারা হয়তো সেই চাঁদাবাজি পায়। কর্মী লেভেলে আসলে মানে ক্যাডার বা ক্যাডার ভিত্তিক সিস্টেম যে রাজনীতিতে আছে, অধিকাংশই তো কর্মী। জুলাই অভ্যুত্থানে আপনি যদি দেখেন যারা আন্দোলন করেছে কর্মীরাই তো, নেতারা তো আসলে রাস্তায়। আপনি ঢাকা শহরের ফুটপাতের যে ভাড়া, এ তো গুলশান বনানীর ফ্ল্যাটের ভাড়ার সমান। একটা মাছের ছোট একটা ডালা বসে এরকম জায়গায় আমরা দেখেছি পার ডে 1000 টাকা ভাড়া আছে। খিলগা রাতে একটা বাজার বসে কয়েক ঘন্টার জন্য, সেখানে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললো যে আমাদের পার ডে 1000 টাকা করে দিতে হয়। তাহলে আপনি মনে করেন যে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে দলীয় নেতাকর্মীদেরকে আপনি নিবৃত্ত করতে পারবেন? না, দলীয় নেতাকর্মীদেরকে নিবৃত্ত করার জন্য যারা উপরের লেভেলে বেশি টাকা খেয়ে অভ্যস্ত তাকে তো ফ্যামিলি কার্ড দিয়ে হবে না, কিন্তু কর্মী বাহিনী যারা যারা এই মানে বড় নেতাদের পাতি নেতা বা তারা কর্মী, তাদেরকে যদি আপনি ফ্যামিলি কার্ড তো শুধু একটা আপনি দলে তার যদি আপনার নেতাকর্মীদের যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকে সেটা করবেন, কিন্তু বটম লাইন আপনি তো চাঁদাবাজিকে রাষ্ট্রপ্রধান হিসেবে বা রাষ্ট্রের নেতা মন্ত্রী হিসেবে প্রতিমন্ত্রী হিসেবে তো আপনি চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়ার ম্যান্ডেট দিয়ে তো আপনি সরকারে আসেন নাই। সুতরাং আপনি ডিল করবেন কীভাবে সেটার সমাধান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কী হতে পারে সামাজিক সমাধান, অর্থনৈতিক সমাধান আপনি খুঁজেন, কিন্তু বটম লাইন যে আপনি ফ্যামিলি কার্ড চালু করছেন এবং চাঁদাবাজি একই সাথে চলবে না, এটা হচ্ছে বটম লাইন। ঠিক আছে, আপনি দেখেন আপনার দলকে নিয়ে বসেন যে আপনি দেশপ্রেমের কথা বলছেন, হ্যাঁ মানুষের কাছে যাওয়ার কথা বলছেন, স্থানীয় সরকার আপনাকে জনগণের কাছে আসতে হবে, আপনি নিশ্চিত থাকেন যে আপনি যদি চাঁদাবাজি নির্মূল না করতে পারেন, আপনি স্থানীয় সরকার নির্বাচনে মানে এক্সিস্টিং সরকারের সবসময় নির্বাচনে যেতে চাইলেন, তাহলে আপনি যদি চাঁদাবাজি এবং হয়রানি বন্ধ না করতে পারেন, আপনার কিন্তু ভোটের মাধ্যমে স্থানীয় সরকার আপনি আসতে পারবেন না। তাহলে আপনাকে আবার তখন দেখা যাবে যে ভিন্ন পন্থা খুঁজতে হবে। আমরা দেখেছি যে বর্তমান সরকার এই ব্যাপারে একটু স্ট্রিক্ট অবস্থানে আছেন। তার এক নেতা উপজেলা পর্যায়ের সভাপতি গাছ কেটে নিজের বাড়িতে জানাই এবং সেখানেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা খুবই সাধুবাদ জানাই। এই কারণে দেখেন বৃক্ষ গাছ পরিবেশ নিয়ে তো আমরা দীর্ঘদিন কথা বলি, এই যে একটা বার্তায় মেসেজটা যদি সবার কাছে যায় তাহলে কিন্তু পাতি নেতারা সাবধান হয়ে যাবে। সবসময় বলা হয় কি উপজেলা পর্যায়ে একজন সভাপতি তার মূল দলের সভাপতিকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা, এটা আমরা তো অ্যাপ্রিশিয়েট করার মতো, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবো এবং এটাকে ব্র্যান্ডিং করবো। দল হিসেবে আমি বলবো যে বিএনপিকে ব্র্যান্ডিং করা এবং মেসেজ অনেককে সাবধান করে দেয়। এবং এটা সবসময় দেখেন আপনি যদি কাউকে মেসেজ দিতে চান, বড় মানুষকে শাস্তি দিয়ে মেসেজ দিবেন। বড়দেরই যদি এই দশা হয়, উপজেলা কমিটির সভাপতি এই দশা হয়, তোমরা যারা নিচের লেভেলের নিচের টায়ারের নেতা আছো তোমরা সতর্ক হয়ে যাও। সকল ক্ষেত্রেই তাই। এবং আমরা দেখেছি যে দুর্বৃত্তদের একটা অংশ সবসময় পলিটিক্যাল দলগুলোর সাথে মিশে তাদের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে। কোনো রাজনীতি চরিত্র নেই, তার চরিত্র সে সরকারি দলে সে দুর্বৃত্ত। কিন্তু আমাদের রাজনীতিবিদরা তো তাৎক্ষণিক তার মাসল শক্ত করার জন্য, তার দলের শক্তি শক্ত করার জন্য, প্রতিদ্বন্দ্বীদের দমন পীড়নের জন্য তাদেরকে আবার আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। 20 শতাব্দীতে এসে গণ অভ্যুত্থানের পরে এসে তাকে জনগণের মনের পেছনে বুঝতে হবে। তার মনের জমিনে যদি আপনি বুঝতে পারেন, আপনার মাসল পাওয়া লাগবে না, জনগণই আপনার মাসল পাওয়া হবে। কিন্তু আমরা যে দুর্ভাগ্যজনক দেখছি অনেক দলের অনেক প্রার্থী যারা চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত ঋণ খেলাপ, এটা সকল দলেই আছে। এটা এমন না যে একটা দুটা দলে, সকল দলের ভেতরেই দেখা যাচ্ছে যে সোশ্যালি করাপ্ট লোককে আপনি মানে মনোনয়ন দিচ্ছেন, এম্পাওয়ার্ড করছেন। আরেকটা বিষয় আপনার প্রাসঙ্গিক এতে চলে আসি, আপনারা কিছু সড়ককে মিশ্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। সেখানে আমরা দেখেছি রাজুক থেকে এটা হচ্ছে যে ডেপে রাজুক দিয়েছে। হ্যাঁ, ডেপে আপনারা ডেপে সুপারিশ করেছেন, রাজুক করেছে আপনাদের একটা সুপারিশ তো সেখানে ছিল ডিটেল এরিয়া প্ল্যানে। এতে করে মানুষ এখন হচ্ছে আপনার আবাসিক জায়গা বলেন সেগুলোতে আপনার বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান করার চেষ্টা করছে, এবং আপনি ফ্ল্যাট ব্যক্তি মানুষের ব্যবহারের যে বাসস্থান সেগুলো কমে যাচ্ছে। ডেভেলপাররা এখন আপনার কমার্শিয়াল স্পেস তৈরি করছে, ফ্ল্যাটের দাম বেড়ে গেছে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কমার্শিয়াল প্ল্যানিংয়ে কমার্শিয়াল বা মিক্সড ইউজ যেটা বলে, মিক্সড ইউজের মানে ভালো মন্দ দুইটা দিকই আছে, এবং মিক্সড ইউজটা হতে নিয়ন্ত্রিত মিক্সড ইউজ, যেখানে গভর্নেন্স কাজ করে সেখানে মিক্সড ইউজটা মানে আপনি একটা লেভেলে আপনি সেটাকে দিয়ে সাকসেস পাবেন না। আপনি তো জানেন না এমনি আমাদের হচ্ছে যে আইন মানার প্রবণতা কম, সেই কারণে আমি সেখানে আপনারা একটা ফাঁকফোকর দিলেন কিনা সেটা আমরা না, রাজুক দিয়েছে, রাজুকি ডেপটা আমি সংশোধন করে দিয়েছি, এটা হচ্ছে রাজুকি ডেপটা তৈরি করেছে। ঠিক আছে, হ্যাঁ, এই ডেপের সাথে কোনো পরিকল্পনা জড়িত ছিল, এবং যারা জড়িত ছিলেন অন্যান্য পেশাজীবীরাও ছিলেন। তাহলে আমরা বারবার রাজুকি সতর্ক করেছি মিক্সড ইউজ আপনি দিতে পারেন না ঢালাওভাবে। কারণটা কি, আমরা দেখেছি যে মিক্সড ইউজের নাম দিয়ে
পুরান ঢাকাতে যে কেমিক্যাল গোডাউন হয়, মিক্সড ইউজের দোহাই দিতে হয়। আপনি খুবই নিয়ন্ত্রিত মিক্সড ইউজ, যেটা আমরা বলি অনেক সময়, এটাকে আমরা বলি যে মিক্সড ইউজের দুইটা আপনার স্ট্র্যাটেজি, একটা হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টাল মিক্সড ইউজ। ভার্টিক্যাল মিক্সড ইউজ ঢাকার জন্য খুবই বিপজ্জনক। হরাইজন্টাল মিক্সড ইউজে কোনো প্লটকে আপনি মিক্সড ইউজ করতে দিতে পারেন, কিন্তু একই বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের মিক্সড ইউজ করতে দিতে তার অনেক চ্যালেঞ্জ আছে, এবং এটা খুবই নিয়ন্ত্রিতভাবে। এই জন্যই আমরা বারবার রাজুকে বলেছি যে মিক্সড ইউজের যে অবাধ ব্যবহার, এটা ঢাকা শহরকে একটা মাছের বাজার করেছে। পরে আমরা দেখছি ডেপ হওয়ার পরেও আবার আপনার উত্তরা থেকে শুরু করে বাড়িধারা, গুলশান, এরকম অনেক রাস্তাকে আবার নতুন করে বলা হচ্ছে যে 100 ফিটের পাশে এগুলোকে আপনি মিক্স ইউজ করতে পারবেন, এবং সেটা গণহারে একটা সার্কুলার দিয়ে বলে দেওয়া আমরা হয়েছে। আশঙ্কা করি এর পেছনে সেই সব এলাকার প্লট ওনার যারা তারা সুবিধা পাবে, সেখানে মানে কাউকে সুবিধা দেওয়ার জন্য করা অফিসারদের একটা অংশ। তাহলে প্ল্যানিং তৈরি হয়েছিল পৃথিবীতে আপনি অর্ডার তৈরি করার জন্য, শৃঙ্খলা এবং পাবলিক বেনিফিট। এইটা এখন মিক্সড ইউজের চর্চাটা তার পুরো ডিসঅর্ডার, আপনার হচ্ছে সেখানে হচ্ছে কেওস, এবং এখানে হচ্ছে যে আপনার যে পাবলিক হারমোনি বদলে আপনার এখানে এমন একটা ব্যবস্থা যেখানে হচ্ছে যে আপনি আর শান্তিতে থাকতে পারবেন না। আরেকটা বিষয়, আমাদের শহরে ফ্ল্যাটের যে দাম, বিশেষ করে আমাদের ফ্ল্যাটগুলো 1000-1200 স্কোয়ার ফিটের মোটামুটি একটু আবাসিক এলাকার মধ্যে হলে 2 কোটি টাকার কাছাকাছি চলে আসে 1000-1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। আর যদি সেটা আপনি একটু বড় আকারে নিতে চান, সেখানে 3 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত চলে আসে। এটা মানুষের অ্যাফোর্ডেবল পর্যায়ে নাই। আপনি মোটা দাগে কি মনে করেন যে আসলে এই ফ্ল্যাটের যে এই আকাশচুম্বী দাম, এটার কি বা কারণ? এটার মূল কারণটা হচ্ছে যে ঢাকায় যে পরিমাণ মানুষ আসছে, এটাকে আমরা কোনোভাবে রোধ করতে পারছি না। হ্যাঁ, তো আপনি যত বেশি মানুষ চলে আসবে, ডিমান্ড বাড়বে, এটা একদম সিম্পল ইকোনমিক্স এবং প্ল্যানিংয়ের ভাষা। তাহলে এবং এই যে আসে মানুষ, এর মধ্যে সবাই যে হোয়াইট কলার বা এখানে দেখেন উচ্চ আয়ের মানুষ আসে, নিম্ন আয়ের, মধ্য আয়, সব আয়ের মানুষ আসছে। নিম্ন আয়ের মানুষ আসছে অটো রিক্সা চালাতে আসছে, হকার হিসেবে বসার সুযোগ পায়, ঢাকা শহরে এসে পড়ছে। আবার মধ্য আয়ের মানুষরা উন্নত চিকিৎসা, উন্নত শিক্ষার জন্য আসছে। ধনী লোকরা ঢাকা ছাড়তে চায় না, সে ইন্ডাস্ট্রি করছে গাজীপুরে, ঢাকায় বসবাস করছে। সবাই হচ্ছে ঢাকায় থাকবে। সরকারি হসপিটালগুলোতে আমরা দেখেছি, হ্যাঁ, ওখানে এমপি, মন্ত্রী, সচিব, ওনারা যদি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য যান, ওই দিনের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। ওনারা পরিদর্শনে গেলে চেঞ্জ হয়। ওনারা যদি ট্রিটমেন্টের জন্য যান, তাহলে তো সেখানে বেটার একটা। তাই তো হওয়ার কথা ছিল। ঢাকা মানে কোনো একজন মন্ত্রী, ইভেন পিএম বা প্রেসিডেন্ট, সে তো যাবে ঢাকা মেডিকেলে যাবে, ঠিক না? তাই তো যাওয়ার কথা। মানে মানে এর বাইরে কেন হবে? মানে এর বাইরে কিভাবে আমরা চিন্তা করা শিখলাম? কে শেখালো? ঠিক না? কেন আমাকে গিয়ে বড় বড় প্রাইভেট হসপিটালে গিয়ে আমাকে চিকিৎসা নিতে হয়? এবং আমাদের তো রাজনীতিবিদ, ওনারা তো ঘোষণা দিয়ে দেশের বাইরে সিঙ্গাপুর, জি, থাইল্যান্ড, ব্যাংকক, বিভিন্ন জায়গায় ওনারা ট্রিটমেন্ট করাতে যান, রুটিন টেস্ট করতে পর্যন্ত চলে যান, রুটিন। এবং ওনারা বলেন যে আমি একটু রুটিন চেকআপে গিয়েছিলাম। দেখবেন ওই রাজনীতিবিদের দৃশ্যত কোনো আয় নেই, সেটাও আছে। এইটাই আমাদের হতাশার জায়গা। এবং জুলাই তো এভাবেই এসেছে, জুলাই এবং আরো তো জুলাই আসবে, যদি আপনি এখন পর্যন্ত রাষ্ট্র ঠিক না হয়, সরকার ঠিক না হয়। আচ্ছা, আরেকটা বার্নিং ইস্যুতে আসি। ঝুঁকিপূর্ণ প্রবণ শহর হিসেবে ঢাকার অবস্থা অত্যন্ত তো সেখানে আবার সম্প্রতি তো বেশ কিছু ভূমিকম্প হয়ে যাচ্ছে বিভিন্ন মাত্রায়। আপনি ভূমিকম্পতে বা ঢাকার যে ঝুঁকি, এটা নিয়ে আপনার মন্তব্য কি আসলে? জিওলজিক্যালি কিন্তু ঢাকার মাটির মানটা মানে কিছু এলাকার মধ্যম মানের, কিন্তু যেহেতু এই মধ্যম মানের জায়গাতে আমরা অপরিকল্পিত নগরায়ণ এবং সেখানে অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত এবং বিল্ডিং কোডটাকে নামিয়ে করেছি, এর সাথে যোগ করেন ঢাকা যে বেড়েছে, ঢাকার প্রথম যে মূল ঢাকাটা হয়েছিল শক্ত মাটির উপরে, লাল মাটির উপরে। বর্ধিত ঢাকা কিন্তু জলাশয়, জলাভূমি, ফ্ল্যাট প্লেনের উপরে। সেই মাটিগুলোও দুর্বল, সেখানে দুর্বল স্থাপনা হয়েছে। এই কারণে তো ঝুঁকিটা এত তীব্র। এবং বিভিন্ন সমীক্ষা যদি আপনি দেখেন, এমনকি সরকারি বা রাজ্য ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের বিএমডিসি মানা হচ্ছে কিনা? না, বিএনপিসি মানা হচ্ছে না। তো পরের কথা, বিএনপিসি মানানোর জন্য তো কোনো অথরিটিই নাই। যে মানে আপনি একটা আইন করলেন, আইনটা যে পালন করবেন তো একটা অথরিটি লাগবে। তাহলে সেই অথরিটি তো এখন পর্যন্ত সরকার দেখলাম এই সংক্রান্ত একটা গ্যাজেট করেছে, একটা বিবিআর এ মানে অথরিটির অর্ডিন্যান্স পাস করেছে। তো আমরা দাবি করব কিন্তু এখন কোনো বডি অর্ডিন্যান্সটাকে অনুমোদন দিয়ে দেয় এবং দ্রুত বিবিআর এ অথরিটি তৈরি করলে অন্তত অথরিটি থাকবে যারা বিএনবিসি কোডটা কমপ্লাই হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য থাকবে। এবং রাজুক অন্য যত ডেভেলপমেন্ট অথরিটি, সিটি কর্পোরেশন, তাদেরও দায়িত্ব আছে। তারা যে ইমারত বিধিমালা এবং একই সাথে বিএনবিসি এটা মানছে কিনা তার সরেজমিনে তথ্য করা। এখন যেটা হয়, ইভেন কি পৌরসভার জন্য তারা কাগজগুলোর অনুমোদন দেয়, যে আপনি একটা বিল্ডিং করবেন, ডিজাইন দিলেন, অনুমোদন দিয়ে দিল, কিন্তু বিল্ডিংটা বানানোর সময় সে বিএনবিসি মানছে কিনা, বিল্ডিংয়ের স্ট্রেংথ আছে কিনা, ম্যাটেরিয়াল থেকে শুরু করে সাবসয়েল এবং ফাউন্ডেশন সব ঠিক আছে কিনা। এখন তো রাজুকের যে অথরাইজ অফিসার, ফিল্ড ইন্সপেক্টর, ওনারা তো সেটা ফিজিক্যালি দেখেন। হ্যাঁ, এখন মানে এটা ওই ঢাকার ক্ষেত্রে কিছু কিছু হয়, কিন্তু পৌরসভার ক্ষেত্রে কথা আরো হচ্ছে না। ওইগুলোতে ওই রকম ক্যাপাসিটিও নাই, সেই সংস্থাগুলোর ক্যাপাসিটিও নাই। তো শুধু ঢাকা তো না, আমাকে তো পুরো বাংলাদেশের মানুষের সেফটি নিয়ে চিন্তা করতে হবে।
তাহলে পৌর এলাকাতে কীভাবে আপনি এই ধরনের প্রফেশনাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্ল্যানার তাদেরকে বসাবেন, তাদেরকে ট্রেনিং দিবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তাদেরও ট্রেনিংয়ের বিষয় থাকবে, জনগণকেও যে রুলস ভায়োলেশন করলে যে দেশ টিকা যাবে না, এটা আমরা একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে যেতে হবে এবং এটা সবসময় সারা বাংলাদেশ কেন্দ্রিক। যেমন আরবান রেজিলেন্সে তো আমরা অনেক টাকা খরচ করেছি, আপনি জানেন। আরবান রেজিলেন্স ফান্ড রাজুকের যেটা আছে একটা প্রকল্প, সেই প্রকল্প তারা অনেকগুলো বিল্ডিংকে তারা অ্যানালাইসিস করেছে, অনেকগুলো বিল্ডিংকে তারা পরীক্ষা করেছে, সেখানে অনেক দামি দামি ইকুইপমেন্ট আছে। সে আরবান রেজিলেন্স প্রকল্প শেষ, এখন আর এটার মানে ফার্দার কোনো কি হবে, মানে এটা এন্ডিংটা কি? ইকুইপমেন্টগুলো পড়ে আছে, আপনি ইকুইপমেন্টগুলো পড়ে আছে, একটা বিশাল ভবন পড়ে আছে, আপনি সেখানে একটা হিউজ ফান্ড, এটার এন্ডিংটা কি? এটা এই যে আমি এত গবেষণা করলাম, এত বিল্ডিং পরীক্ষা করলাম, এটার মানে আমি এখন কি করব, এর পরবর্তী ধাপটা কি? এটা তো আমরা এখনো শুরু করছি না। না, সেটাই মানে মানে বিপদের, যে আমি সরকারের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত টাকা প্রজেক্ট করি, তাহলে এটা দিয়ে আমরা প্রকৃত অর্থে ভবনগুলোকে রেজিলিয়েন্ট করার ক্ষেত্রে এই প্রজেক্টের আমরা পুরো জ্ঞান, ইকুইপমেন্ট এবং যে রিসোর্স পার্সোনালকে কাজে লাগাতে যদি না পারি, তাহলে এই প্রজেক্টের দরকার কি? তাহলে এটা নিয়ে আমরা কথা বলেছি, রাজুকে চেয়ারম্যানও বলেছে তারা চেষ্টা করবে যে নলেজকে কাজে লাগাতে। দুর্ভাগ্যজনক, আগে থেকে কেন আমরা ভাবি না যে প্রজেক্টের শেষে আমার জার্নিটা কী হবে? এটা তো আগে থেকেই ভাবার কথা ছিল যে এই প্রজেক্টটা শেষ হয়ে গেলে এই নলেজটাকে কীভাবে ঢাকা, শুধু ঢাকা নয়, ঢাকা নলেজ দিয়ে অন্য ডেভেলপমেন্ট অথরিটিতে আমরা কীভাবে নলেজটাকে শেয়ারিং করতে পারি, যেন বাংলাদেশের সকল নগর এলাকাতে বা গ্রামীণ এলাকাতে ভবনগুলো নিরাপদ হয়। ধন্যবাদ প্রফেসর আদিল মোহাম্মদ খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সিটিজেন জার্নাল সোজা কথা অনুষ্ঠান আজকে এখানেই শেষ। পরবর্তী পর্বে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব।